আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে জানাবো গর্ভবতী মায়েদের জন্য স্পেশালি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা ব্লিডিং। এই সমস্যাটা নিয়ে অনেক মাই কিন্তু চিন্তা করে থাকেন, ভয় পেয়ে থাকেন। তো আজকে জানাবো এই গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা ব্লিডিং কখন হয় এবং কখন আপনি চিন্তা করবেন এবং যদি হয়ে থাকে তখন আপনি কি করবেন। ভিডিও শেষে কিছু জরুরি টিপসও বলবো, তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, স্কিপ করবেন না। এই ভিডিওটা গর্ভবতী মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই আমি মনে করি সব গর্ভবতী মায়েদের এই টপিকটা জানা খুবই প্রয়োজন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। গর্ভবতী মায়েরা এই যে রক্তক্ষরণের সমস্যাটা, এটা প্রেগনেন্সি টাইমে কোনো না কোনো পর্যায়ে এই সমস্যাটা ফেস করতে পারে। তবে সব ব্লিডিং কিন্তু বিপদের সংকেত নয়। কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে একদমই স্বাভাবিক, আবার কখনো বা এটা হতে পারে খুবই বিপজ্জনক। তো এটা জানা খুবই প্রয়োজন, কেননা তখন বিপদের সময় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, গর্ভাবস্থায় যে রক্তপাত হয় এই সময়টাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম ট্রাইমেস্টারের দিকে, আর একটা হচ্ছে দ্বিতীয় বা চতুর্থ ট্রাইমেস্টারের দিকে। চলুন আপনাদেরকে প্রথমেই জানাই যে প্রথম ট্রাইমেস্টারের দিকে কি কি কারণে এই রক্তপাত হয়ে থাকে। প্রথমটা হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন তো বুঝেন, গর্ভধারণের শুরুর দিকে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কিন্তু ভ্রূণ তৈরি হয়, আর সেই ভ্রূণটা কিন্তু জরায়ুতে যায়। এই যে যাওয়া, এটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন। এই ইমপ্ল্যান্টেশন হওয়ার সময় অনেকের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্পট দেখা দেয়, মানে ব্লিডিং হতে পারে। এটাকেই কিন্তু মূলত বলা হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা ভয়ের তেমন কোনো কারণ নেই, কেননা এটা রক্ত হয় কিন্তু খুবই অল্প পরিমাণে। ধরেন 1 থেকে 2 ঘন্টা পড়লো 1 থেকে 2 ফোঁটা, এমনকি এটা সর্বোচ্চ 2 দিন পর্যন্ত থাকতে পারে। কিন্তু মাসিকের ক্ষেত্রে কিন্তু সেটা 6 থেকে 7 দিন পর্যন্ত হয়ে যায়। আর ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা হয় খুবই অল্প পরিমাণে, 1 ফোঁটা পরিমাণ। টিস্যু ভিজবে কিন্তু প্যাড ভিজবে না। তাই এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়, চিন্তার কোনো কারণ নেই এই ক্ষেত্রে। আর একটা হচ্ছে গর্ভপাতের শুরু বা মিসক্যারেজ। এটা যদিও একটা বেদনাদায়ক, তো এটা কখন হয় বা কেমন অনুভূতি হয় সেটা আপনাদেরকে বলি। এটা যখন হয় একদম ভারী একটা রক্তপাত হয়, হালকা থেকে ভারী রক্তপাত হয়, এমনকি রক্তপাতটা ছাকা ছাকার মতো হতে পারে, এমনকি মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। সাথে কিন্তু আপনার পেটে এবং কোমরে ব্যথা থাকতে পারে, তলপেটে প্রচুর ব্যথা থাকতে পারে। তো তখন কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আরেকটা হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। সাধারণত ভ্রূণ কোথায় জন্ম নেয়? জরায়ুতেও। তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে কিন্তু ভ্রূণ জরায়ুতে না, ভ্রূণ তখন জন্ম নেয় ফ্যালোপিয়ান টিউবে। ভ্রূণ যদি জরায়ুতে জন্ম না নিয়ে ফ্যালোপিয়ান টিউবে জন্ম নেয়, তাহলে কি সেই বাচ্চাটাকে পৃথিবীতে আনা সম্ভব বা বাঁচানো সম্ভব? বলেন, সম্ভব না। তখন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রক্ত বা ব্লিডিং হতে পারে। আর এই ক্ষেত্রে আপনার বাচ্চার তো সম্ভাবনা নাই টিকে থাকার, আপনারও কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে থাকে। আরেকটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি কি জানেন? আপনার জরায়ুর ভিতর বাচ্চা জন্ম না নিয়ে একটা কোষ জন্ম নেয়, টিস্যু জন্ম নেয়। এটাতে থেকে কিন্তু বাচ্চা হয় না, যদিও হয়েও থাকে তাহলে বাচ্চার কোনো একটা অর্ধেক অংশ হয়। তাহলে বলুন, তাকে কি তখন বাঁচিয়ে রাখা সম্ভব? সম্ভব না। এই ক্ষেত্রে কিন্তু তখন মায়ের প্রচুর ব্লিডিং হতে পারে, যদিও এটা খুবই একটা বিরল, মানে খুব একটা দেখা যায় না, খুব কম সংখ্যক মানুষেরই হয়ে থাকে। এ তো গেল ফার্স্ট ট্রাইমেস্টারের কথা। তো এখন আপনাদেরকে জানাই, চলুন দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টারে কি কি কারণে রক্তক্ষরণ হতে পারে। প্রথমেই বলি প্লাসেন্টা প্রিভিয়ার কথা। প্লাসেন্টা প্রিভিয়া জানেন এটা কি? এটা হচ্ছে আপনার জরায়ুর ভিতর যে প্লাসেন্টা রয়েছে, যার মাধ্যমে বাচ্চা পুষ্টি পায়, সেই যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টা যদি উপরে না থেকে নিচের দিকে থাকে, মানে জরায়ুর মুখের দিকে থাকে, তখনই সেটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া।
এই প্লাসেন্টা প্রিভিয়া থাকলে কিন্তু যে কোনো সময় রক্তপাত হতে পারে, বিশেষ করে চতুর্থ মাসের পর থেকে আর কি, যে কোনো সময় হতে পারে। তো প্লাসেন্টা প্রিভিয়া যদি আপনার গর্ভাবস্থায় থেকে থাকে তখন কিন্তু আপনার ডেলিভারিয়ানটা সিজারিয়ান ছাড়া কোনো বিকল্প নাই। আরেকটা হচ্ছে প্লাসেন্টা অ্যাব্রাপশন। ভাবেন একবার, যে প্লাসেন্টা থেকে আপনার বাচ্চা পুষ্টি পায়, বাচ্চা তৈরি হয়, সেই প্লাসেন্টাটাই আপনার জরায়ুর দেওয়াল থেকে আস্তে আস্তে খুলে আসছে বা সরে যাচ্ছে, তাহলে কি আপনার বাচ্চা বড় হতে পারবে? তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। প্লাসেন্টা অ্যাব্রাপশন হলে কিন্তু মা ও শিশুর জীবন বাঁচানো খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আরেকটা হচ্ছে প্রিটার্ম লেবার, মানে সময়ের আগে লেবার পেন, রক্তক্ষরণ। প্রিটার্ম লেবার, নির্ধারিত সময়ের আগে প্রসব শুরু হলে কিন্তু প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। আরেকটা হচ্ছে সার্ভিক্সে ইনফেকশন বা পলিপ। আপনার যে জরায়ু, যেখানে বাচ্চা থাকে, তার যে মুখটা, যেখান থেকে বাচ্চা বের হয়, কিন্তু সেই মুখটা যদি নরম থাকে বা ইনফেকশন হয় তখন, কিংবা ওইখানে যদি পলিপ থাকে, তাহলে কিন্তু বাচ্চাকে টিকানো একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আর তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে রক্তও দেখা দিতে পারে, ব্লিডিং হতে পারে আর কি। তো জরায়ুতে যখন আপনি বাচ্চা একটা বহন করছেন, তখন যদি আপনার জরায়ুতে কোনো ইনফেকশন থাকে বা পলিপ থাকে, তখন কিন্তু বাচ্চা এবং পলিপ দুটাকে একসাথে ম্যানেজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এ তো গেল কারণ। তো এই কারণগুলোর মাঝে আপনি কোন কারণগুলোর জন্য চিন্তা করবেন, কোনটা কারণ চিন্তার বিষয়, সেটা তো জানার প্রয়োজন। চলুন আপনাদেরকে জানাই। রক্তপাতের সাথে তীব্র পেট ব্যথা এবং কোমর ব্যথা হলে কিন্তু চিন্তার বিষয়। এছাড়া আপনার যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, আর আপনার যদি মাথা ঘোরায়, ব্যথা করে, শরীর দুর্বল লাগে, এমনকি আপনি অজ্ঞান হয়ে যান পর্যন্ত, তখন কিন্তু সেটা খুবই চিন্তার বিষয়। এছাড়া আপনার রক্তের সাথে যদি দেখেন দানা দানা কোনো কিছু, মানে টিস্যুর মতো কিছু বের হয়, তাহলে কিন্তু সেটাও চিন্তার বিষয়। এমনকি আপনার যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে এবং অ্যাক্টোপিক প্রেগন্যান্সি থাকে, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আপনি তখন কি করবেন? এরকম সমস্যা যদি আপনি ফেস করে থাকেন, তাহলে ঘরে বসে অপেক্ষা করে থাকার সময় না, আপনার কাছের হাসপাতাল বা কোনো আপনার ডাক্তারের কাছে যেয়ে দ্রুত চিকিৎসা নেবেন। বিছানায় বিশ্রাম নিন, অতিরিক্ত কাজ বা ভারী কোনো কাজ করবেন না। এই সময় আপনার রেস্টের প্রয়োজন। রক্তপাতের ধরন খেয়াল করুন, আপনার রক্তটা কি পরিমাণ যাচ্ছে এবং কি রঙের। বিশেষ করে আপনি রক্তটা খেয়াল করবেন, আপনার রক্ত যদি হালকা রং হয় তাহলে কিন্তু চিন্তার বিষয় না। হালকা যদি লাল রং হয়, মানে হালকা গোলাপি রং হয়, সেটা কিন্তু চিন্তার বিষয় না। কিন্তু যদি সেটা একটু হালকা একটু গাঢ় লাল রঙের হয়, তখনই কিন্তু সেটা চিন্তার বিষয়। এমনকি আপনার রক্তের পরিমাণটা খেয়াল করবেন। ধরেন আপনি যদি প্যাড পরেন, তাহলে 1 ফোঁটা প্যাড যদি ভিজে, তাহলে কিন্তু সেটা সমস্যা না। কিন্তু প্যাডটা যদি অতিরিক্ত ভিজে যায়, তখনই কিন্তু সেটা চিন্তার বিষয়। তাই বলবো, রক্ত কিরকম যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে, কি এরকম রং, ব্যথা আছে কিনা, এগুলো খেয়াল করবেন এবং ডাক্তারের কাছে যেয়ে বলবেন। মোস্ট ইম্পর্টেন্টলি, অবহেলা করবেন না। অনেকেই ভাবেন অল্পই তো রক্ত যাচ্ছে, কি আর এমন হবে। কিন্তু ভাই, অল্প কিছু থেকেই কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই অবহেলা করবেন না। পর্যাপ্ত পানি আর সুষম খাবার খেতে হবে। আগেও কিন্তু বলেছি, এমন সবসময়ই বলবো, যে পানির কোনো বিকল্প নাই। আপনাকে পানি অনেক কিছু থেকে রক্ষা করতে পারে। পানি এবং সুষম খাবারের অভাবে যদি আপনার শরীরটা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। যত দ্রুত সম্ভব আল্ট্রাসোনোগ্রাফ করাবেন। প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, এগুলো হলে তো মাস্ট। আর আল্ট্রাসোনোগ্রাফ ছাড়া তো এগুলো জানাও যাবে না। তাই ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, চেক আপ করবেন। কিছু টিপস বলেছিলাম, সেই টিপসগুলো বলি চলুন। আপনি প্রেগনেন্সির সময়ে যদি দেখেন আপনার ব্লিডিং হচ্ছে, অল্প হোক বেশি হোক যেটাই হোক না কেন, প্রথম তো অল্পতেই শুরু হয়, একটু রেস্ট নেবেন, একটু শুয়ে থাকবেন, আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। আপনার যদি আগে থেকেই কোনো জরায়ুতে ইনফেকশন থেকে থাকে, তাহলে সেটা চেক আপ করে ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু কনসিভ করবেন। কেননা এরপরে কিন্তু আবারও আপনার সেই ইনফেকশনটা যদি গর্ভাবস্থায় ফিরে আসে, তখন কিন্তু সেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। আপনার যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়ে থাকে, তাহলে কিন্তু তখন চিন্তার বিষয় না। যদি ব্লিডিং হয়ও, তখন রংটা দেখবেন হালকা গোলাপি কিনা, তাহলে সেটা চিন্তার বিষয় না। যদি গাঢ় হয়
বা মারাত্মক আকার ধারণ করে রক্তক্ষরণ বেশি হয়, তখনই কিন্তু সেটা বিপদের লক্ষণ। আপনার যদি ব্লিডিং হয় তখন সেই ব্লিডিংটা আপনি খেয়াল করবেন, সেই রক্তটা পরিমাপ করবেন, সেই রক্তটা রং দেখবেন, এবং আপনার যদি ব্যথা হয়, পেট ব্যথা, কোমর ব্যথা, তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। কোনো রকম যদি অসুবিধা মনে হয়, আপনার একটু খারাপ লাগছে, তাহলে আপনি একটু রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। আর প্রেগনেন্সি টাইমে কিন্তু ভারী কাজ একদমই করবেন না। ডাক্তারের চেক আপ করতে ভুলবেন না, কারণ কি ডাক্তার আপনার শরীরের কন্ডিশন বুঝে আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট দিতে পারে, আল্ট্রাসোনোগ্রাম দিতে পারে, তো এগুলো কিন্তু জরুরি। প্রিয় গর্ভবতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, গর্ভাবস্থায় রক্তপাত কখনো স্বাভাবিক হতে পারে, কখনো বা বিপজ্জনকও হতে পারে। তাই অবহেলা না করে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, যেটা কিনা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য নিরাপদ নাও হতে পারে। প্রিয় গর্ভবতী মায়েরা, আজকের এই ভিডিওর মাধ্যমে গর্ভাবস্থায় যে রক্তক্ষরণ হয় সেটা সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা আপনার উপকারী মনে হয় তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনার পরিচিত মা হতে চলা এমন যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তারা উপকৃত হতে পারে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ।